তারপর আসো ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতা। এটার আগে বিবৃতিটা খুব ভালো করে আমাদের শিখে নিতে হবে। হ্যাঁ, যে একাধিক বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া ব্যতীত অন্য কোনো বল কাজ না করলে নির্দিষ্ট দিকে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় না। দেখো, এটা এখন মানে এই সূত্রটাকে আমরা ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে রূপ দিতে পারবো এই দুইটা সূত্রে যখন রূপ দিব আমরা এমন একটা সূত্র পাবো যে আদি ভরবেগের সমষ্টি ইকুয়াল শেষ ভরবেগের সমষ্টি কি হবে? সমান হবে। যখন একাধিক বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া ব্যতীত যখন সংঘর্ষ করবে, এই বস্তুটা ধরো এটাকে ক্রিয়া দিবে, সেটা হচ্ছে কি F1, এবং এই বস্তুটা আবার তাকে কি দিবে? প্রতিক্রিয়া দিবে, সেটা হবে কি F2। এবং নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কি F1 মাইনাস আর F1 ইকুয়াল মাইনাস F2। তো যখন এই দুইটা বস্তুর মধ্যে শুধুমাত্র ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করবে, তখন এই বস্তুর মধ্যে নির্দিষ্ট দিকে তার ভরবেগের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টি কি হবে? সমান হবে। তারপর আসো, যখন দুইটা বস্তু সংঘর্ষ করবে, সংঘর্ষের পর যদি আলাদা আলাদাভাবে চলে, মানে প্রথম বস্তু আবার B1 বেগ প্রাপ্ত হয়, দ্বিতীয় বস্তু B2 বেগ প্রাপ্ত হয়, তখন সমীকরণ হবে, তার ম্যাথমেটিক্যাল রূপ হবে এটা, যে M1 U1 প্লাস কি হবে? M2 U2 ইকুয়াল M1 B1 প্লাস M2 B2। কিন্তু যখন সংঘর্ষ করে দুইটা বস্তু লেগে যাবে এবং একসাথে দুইটা বস্তু চলতে শুরু করবে, তখন কিন্তু তার সমীকরণ হবে M1 U1 ইকুয়াল M1 ইকুয়াল প্লাস M2 U2 ইকুয়াল হবে M1 প্লাস M2 ইন্টু B। মানে যেহেতু বস্তু মিলে যাবে, তখন দুইটা বস্তুর ভর একসাথে মোট ভর হয়ে যাবে, যোগফল হয়ে যাবে, আর তখন বস্তু একটা হতে তার বেগও কিন্তু একটা হবে, তখন সমীকরণটা হবে এরকম। তো এই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র এবং সেই সূত্রের গাণিতিক রূপ। এই দুইটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তারপর আসো আমরা সামনে যাই। এখন আসো, এই যে ভরবেগের সূত্রটা একটু আগে আমরা দেখলাম, হ্যাঁ, M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 B1 প্লাস M2 B2, এই সমীকরণটা কিভাবে আসলো ভরবেগের নিত্যতা নীতি থেকে, সেটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাবো এই জায়গায়। হ্যাঁ, তো এই জন্য আমাদের প্রশ্ন হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতা নীতির গাণিতিক প্রমাণ। তো উত্তরটা আমরা কিভাবে করব? তো উত্তরটা করার জন্য চিত্রটা হচ্ছে এটা, যে মনে করি M1 ভরের একটা বস্তু U1 বেগে যেদিকে গতিশীল, ঠিক একই পথে M2 ভরের অন্য আরেকটা বস্তু U2 বেগে গতিশীল। এই কথাটা এই জায়গায় লেখা আছে, M1 এবং M2 ভরের দুটি বস্তু যথাক্রমে U1 এবং U2 আদিবেগে একই পথ বরাবর গতিশীল। U1 গ্রেটার দেন U2 হওয়ায়, মানে এই বস্তুটার আদিবেগ যদি দ্বিতীয় বস্তুটার থেকে বেশি হয়, তাহলে কিন্তু যাত্রাপথে এটা একটা নির্দিষ্ট সময় পর নিজেদের মধ্যে সংঘর্ষ করবে, ঠিক না? পিছনের বস্তুটার গতি বেশি হলে সে একটা সময় গিয়ে একই পথ বরাবর যেহেতু চলতেছে, দ্বিতীয় বস্তুটাকে ধাক্কা দিবে, সংঘর্ষ করবে, ঠিক না? তো সংঘর্ষ করলে যতক্ষণ সংঘর্ষ করবে, ওই সংঘর্ষের সময়টাকে আমরা ধরলাম কি? টি। ওই সংঘর্ষের সময়টাকে ধরলাম আমরা টি, মানে দুইটা বস্তু টি সময় পর্যন্ত সংঘর্ষ করে। এবার নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি লিখতে পারি? F1 ইকুয়াল মাইনাস F2। এটাই তো একটু আগে শিখে আসলাম, যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান এবং বিপরীত। তো ক্রিয়া দিচ্ছে কে? প্রথম বস্তুটা, আর দ্বিতীয় বস্তু কি দিবে? প্রতিক্রিয়া দিবে। তো প্রথম বস্তুর F1 এর পরিবর্তে লিখতে পারি M1 U1। কিভাবে লিখি এটা? আমরা তো জানি F ইকুয়াল কি MA, এটা আমরা ইতিমধ্যে প্রতিপাদন করে আসছি। তো F1 এর পরিবর্তে লেখা যায় M1 U1 ইকুয়াল F2 এর পরিবর্তে M2 U2। এবার এর পরিবর্তে কি লেখা যায়? B1 মাইনাস U1 ইকুয়াল আর B1 মাইনাস U1 ডিভাইডেড বাই T। A2 এর পরিবর্তে লেখা যায় B2 মাইনাস U2 বাই T। যেহেতু আমরা লিখতে পারি A ইকুয়াল কি P মাইনাস U বাই T, ত্বরণের সমীকরণ এটা জানি এরকম আমরা আগে থেকে, ঠিক না? তো এখানে F এর সমীকরণ প্রয়োগ করলাম, এখানে এর ত্বরণের সমীকরণটা প্রয়োগ করলাম। এবার একটা বিষয় খেয়াল করো, এর মধ্যে আদিবেগ শেষ বেগ এগুলা 1 দেওয়া, দ্বিতীয়টার ক্ষেত্রেও 2 দেওয়া, কিন্তু টি এর মধ্যে 1 2 দেওয়া নেই। তো প্রথম বস্তুর আদিবেগ শেষ বেগ একরকম, দ্বিতীয় বস্তুর আদিবেগ শেষ বেগ অন্যরকম, এই কারণে এগুলোকে আলাদা 1 2 দিয়ে চিহ্নিত করতে হয়েছে। কিন্তু সংঘর্ষের সময়টা কিন্তু উভয়ের জন্য সমান, মানে উভয়ে যে সময় পর্যন্ত সংঘর্ষ করবে, এখানে সময় কিন্তু একটা। এমন নয় যে প্রথম বস্তুটা এক সময় ধরে দ্বিতীয় বস্তুটাকে ক্রিয়া দিবে, আর দ্বিতীয় বস্তুটা অন্য একটা সময় ধরে প্রথম বস্তুটাকে কি দিবে? প্রতিক্রিয়া দিবে। বিষয়টা কিন্তু এরকম না, অর্থাৎ উভয়ের জন্য সংঘর্ষের সময়টা কি হবে? একটা। এই কারণে টিটাকে কিন্তু আমরা আলাদা করে 1 2 দেই নাই। তো যেহেতু টি উভয় পক্ষে বা দুই পাশেই কি
একই রকম, সুতরাং টিটাকে কি করা যায়, বাদ দেওয়া যায়। তাহলে উভয় পক্ষ থেকে টি বাদ দিলে, তাহলে বাদ দিলে কি পাই, উপরে M1 এর সাথে উপরে এটা গুণ দাও, M1 B1, তারপরে M1 এর সাথে U1 গুণ হবে, তারপর এখানে মাইনাস M2 দিয়ে B2 এর গুণ, তারপর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, M2 এর সাথে U2 এর গুণ হবে M2 U2। এবার দেখো এইখানে এসে আমরা কি করলাম, আমরা এই M1 B1 এটা ঠিক রাখলাম, ওই পাশ থেকে যে মাইনাসের M2 B2 আছে এটাকে এই পাশে নিয়ে আসলাম। তো মাইনাস থেকে এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক না? আর এই পাশের M2 U2 সে আগের মতোই আছে, এইখানের যে মাইনাস M1 U1 আছে এটা ওই পাশে কি হয়ে যাবে, প্লাস M1 U1 হয়ে যাবে, অর্থাৎ সাইড চেঞ্জ করলে মাইনাসটা প্লাস হয়ে যায়। এবার আমাদের কাজ কিন্তু ইতিমধ্যে শেষ, এখন আমরা একটু সাজাবো আর কি। আমরা তো সূত্রটা আগে থেকেই জানি, ভরবেগের সংরক্ষণশীলতার বা নিত্যতার নীতিটা হচ্ছে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 B1 প্লাস M2 B2। তো এটার মতো করেই জাস্ট আমরা সাজাবো আর কি। আমরা কি করব, ওই ডান সাইডটাকে বাম সাইডে নিয়ে আসবো আর বাম সাইডটাকে ডান সাইডে নিয়ে যাব। তো বাম সাইডে কি আছে, M1 B1 প্লাস M2 B2, এটা ওই পাশে গেলে এটাই দেখো ঠিক যেরকমটা ছিল এরকমই রাখছি। আর এখানে 1 এরটা প্রথমে রাখছি, 2 এরটা মানে প্রথম বস্তুর ভরবেগ আদি ভরবেগ প্রথমে রাখছি, দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ পরে রাখছি আর কি। তো এই পাশটা এই পাশে নিয়ে আসলাম, এই পাশটা ওই পাশে নিয়ে গেলাম। তাহলে এই অংশটা কি বলো তো, প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর আদি ভরবেগের সমষ্টি। আর এই অংশটা কি বলো তো, প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু শেষ ভরবেগের সমষ্টি। তাহলে এই লেখাটা থেকে কি এটা এটা মানে প্রুফ হয় না যে একটা বস্তুর উপর যদি ক্রিয়া প্রতিক্রিয়া ব্যতীত অন্য কোনো বল কাজ না করে নির্দিষ্ট দিকে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় না। তাহলে ভরবেগের সমষ্টি আগে যেমন, ভরবেগের পরে তার ভরবেগের সমষ্টি কিন্তু তেমনই রয়ে গেছে, তার মানে ভরবেগের পরিবর্তন হয় নাই, প্রুফড। এটাই আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখালাম। তো এই সমীকরণটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা দিয়ে আমাদের অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পারছো। অবশ্যই এগুলো তোমাদের নোট খাতায় অ্যাড করবা, জাস্ট ভিডিওটা পোস্ট করে দিবা, ভিডিওটা পোস্ট করে দিয়ে তুমি ধুমায় লেখা শুরু করবা, লেখা শেষ আবার ভিডিও প্লে করবা, এভাবে কিন্তু তুমি তোমার নোট খাতাটাকে কমপ্লিট করবে। ওকে, তো একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা কিন্তু এই অধ্যায়ের 5 নাম্বার পার্ট নিয়ে পড়াশোনা করতেছি। এই 5 নাম্বার পার্টের আমরা একটু আগে এই স্লাইডটা নিয়ে আলোচনা করছি, তারপর এটার পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করছি। তো তোমাদের বইয়ে 5 নাম্বারটা তো 5ই ছিল, আমরা সেখানে সিরিয়াল ব্রেক করে 5 মানে 4-এর পরে 6, তারপর 7, 8 শেষ করে এখন আবার 5-এ আসছি। তো আমাদের কাছে মনে হয়েছে যে এইভাবে পড়লে তোমাদের জন্য আরও ভালো হয়, মানে ওই যে কী কেন কীভাবে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় না। তো এই জন্য আমরা 5 নাম্বার পার্টটাকে এই জায়গায় রাখছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা আসলে মানে এখানে রাখাটা কতটা যৌক্তিক।